আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সৈয়দা মারিয়া হোসেন। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। শিক্ষার্থীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষে উত্তাল রাজধানী। বাড্ডা, মোহাম্মদপুর, যাত্রাবাড়ি ও উত্তরায় 12 জন নিহত। বন্ধ বাস, ট্রেন ও লঞ্চ চলাচল। চলমান সহিংসতার সাথে শিক্ষার্থীদের আন্দোলনের কোনো সম্পর্ক নেই জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সিদ্ধান্ত হয়নি আলোচনার বিষয়ে। বিএনপি জামাতের সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোর হাতে দমনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। জানালেন ওবায়দুল কাদের শিক্ষার্থীদের ঘরে ফেরার আহ্বান। পুলিশের বাধায় রাজধানীতে বিএনপির সমাবেশ পণ্ড। নেতাকর্মীদের সাথে সংঘর্ষ, রিজভী গ্রেফতার। সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি। এবং চলমান আন্দোলনের প্রভাব পড়েছে রাজধানীর কাঁচা বাজারে। প্রায় ক্রেতাশূন্য বাজার। চাল, কাঁচামরিচ, মাংস সহ নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজও শিক্ষার্থীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষে উত্তাল রাজধানী। বাড্ডা, যাত্রাবাড়ি ও উত্তরার সংঘর্ষে অন্তত 12 জন নিহত হয়েছে। এছাড়া পল্টন, রামপুরা, প্রগতি সরণি, মোহাম্মদপুর, ধানমন্ডি সহ বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। উদ্বেগ, আতঙ্কে ফাঁকা হয়ে পড়েছে রাস্তাঘাট। যানবাহন চলছে খুবই কম। আন্দোলনকারীরা বলছেন, গত কয়েকদিনে সারা দেশের শিক্ষার্থীদের ওপর হামলার বিচার ও কোটার যৌক্তিক সংস্কার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। কোটা সংস্কার ও শিক্ষার্থীদের ওপর নির্বিচার প্রতিবাদে শুক্রবার দিনভরই রাজধানীর রাস্তায় অবস্থান ছিল আন্দোলনকারীদের। দুপুরে রণক্ষেত্রে পরিণত হয় জাতীয় প্রেস ক্লাব, পুরোনা পল্টন, সেগুনবাগিচা ও বাইতুল মোকাররম মসজিদ এলাকা। জুম্মার নামাজের আগে ও পরে কয়েক দফায় বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ বাধে। সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও গুলি করে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন পুলিশ ও বিজিবি সদস্যরা। সকালে উত্তরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে তারা। এ সময় দফায় দফায় তাদের সাথে সংঘর্ষ হয় পুলিশের। এক পর্যায়ে উত্তরা পূর্ব থানা ঘেরাও ও সড়ক অবরোধ করে তারা। এছাড়া যাত্রাবাড়ি, রামপুরা, বাড্ডা, প্রগতি সরণি, ধানমন্ডি, মিরপুর, মোহাম্মদপুর সহ বিভিন্ন স্থানে মিছিল করে সড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। কয়েকটি স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। কারওয়ানবাজারের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে আন্দোলনকারী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। হত্যা, হামলার বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণাও দেন তারা। হত্যাগুলোর বিচার হবে, সেখানে থাকবে কোটা নিয়ে কথা হবে কিনা। আমাদের এত ছোট ছোট বাচ্চাকে, আমার ক্লাসমেট, আমার ইউআইউর ভাই বলতে রক্তাক্ত করছে। শুধু মেধা থাকবে, মেধা। কোন দেশে 54%, 56%, 99% মেয়ে কোটা থাকে প্রাইমারিতে। এই ইন্টারনেট, এই সাময়িক কিছুতে আমাদেরকে ইনশাআল্লাহ পেছ পড়াতে পারবে না। একই দাবিতে সমর্থন জানিয়ে মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন বিশিষ্টজন ও সাংস্কৃতিক কর্মীরা। এ সময় দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে তারা বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিয়ে হামলাকারীদের বিচার করতে হবে। স্বাভাবিকভাবেই তো প্রতিবাদ হয়েছিল। সেই প্রতিবাদের মুখে বন্দুক গুলি করে আবু সাইদের মতন এতগুলি মানুষকে হত্যা করা হয়েছে। এখানে উপায় নেই বলেই মানুষজন এইভাবে প্রতিবাদ করছে। যখন কেউ তার নিজস্ব জায়গা থেকে কোনো কিছু না করতে পারলে কিন্তু সংঘবদ্ধতা হয়। কারোর কোনো দরকার নেই এখানে এরকম রোদে এসে দাঁড়ায় থাকা। কেন মানুষ আসছে? কারণ দেখছে কোথাও না কোথাও ঘাটতি আছে। বুলেট ভর্তি বন্দুক থাকলে জবাবদিহিতার তোয়াক্কা না করে আঙ্গুলের ছোট্ট চাপে একজন মানুষের বুক উড়িয়ে দেওয়া যায় না। সর্বস্তরের অভিভাবক সমাজের ব্যানারে কোটা বিরোধী আন্দোলনে সংহতি জানানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রতিবাদ সমাবেশ করেন তারা। আজ আমরা সবাই সোচ্চার, আর আইনমন্ত্রীর দিকে আমাদের তাকাতে হবে না। আমাদের বিএনপি, আওয়ামী লীগ, জামায়াত, জাতীয় পার্টি লাগবে না। আমরা আমাদের সন্তানদের পাশে দাঁড়িয়েছি। আমাদের সন্তানরা আমাদের লিডার, সাথে থাকবো। যদি ভবিষ্যতে প্রয়োজন হয় রাজপথে আমরাও প্রাণ দিব। আমার কোনো বাচ্চার
সংঘাতময় পরিস্থিতির মধ্যে সকাল থেকে রাজধানীর রাস্তাঘাট ফাঁকা, নেই গণপরিবহন, তবে কিছু জরুরি যানবাহন, অটোরিকশা, রিকশা ও সিএনজি চলছে। শপিং মল ও বেশিরভাগ দোকানপাট বন্ধ রয়েছে। আতঙ্কিত মানুষ, দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটা তারা বুঝে উঠতে পারছেন না, কেননা ইন্টারনেটের অচল অবস্থার কারণে খবর পাচ্ছেন না ঠিকঠাক। এই বাস্তবতায় সবাই চান শান্তিপূর্ণ, সুষ্ঠু এবং যৌক্তিক সমাধান। তা না হলে দেশের পরিস্থিতি সামনের দিনে আরও খারাপের দিকে যেতে পারে বলে মনে করছেন অনেকেই। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, এইমাত্র পাওয়া খবর থেকে জানা গেছে রাজধানীর উত্তরায় দুর্বৃত্তদের হামলায় গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলার সময় মোখলেসুর রহমান নামে তার এক সহযোগী নিহত হয়েছেন। এছাড়া আহত হন তার আরেক সহযোগীও। দেশের বিভিন্ন জেলার রাস্তা অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা। এসবের শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ বাধে। নারায়ণগঞ্জে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই এবং পাসপোর্ট অফিসে অগ্নিসংযোগ এবং জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর করে আন্দোলনকারীরা। সাভারের রেডিও কলোনি থেকে শুরু করে গ্যান্ডা পর্যন্ত বিভিন্ন যানবাহন ও স্থাপনায় দফায় দফায় হামলা চালায় দুর্বৃত্তরা। ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছে আন্দোলনকারীরা। গাজীপুরে ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে বেশ কয়েকজন আহত হন। বিএনপি ও অঙ্গ সংগঠন এবং বিভিন্ন ইসলামী সংগঠনের কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় রংপুর মহানগরী। ভৈরবে আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়। এ সময় এটিএন বাংলার প্রতিনিধি তুহিন মোল্লা গুলিবিদ্ধ হন। এদিকে কক্সবাজারে গতকাল সংঘর্ষে আহত কোটা আন্দোলনকারী শিক্ষার্থী আহসান হাবিব চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। সাতক্ষীরায় আন্দোলনকারী ৩২ শিক্ষার্থীকে আটক করে মামলা দায়ের করেছে পুলিশ। দেশের বিভিন্ন জেলা থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন আমাদের প্রতিনিধিরা। আজ সকাল থেকেই জুম্মার নামাজের আগ পর্যন্ত রংপুর নগরের পরিস্থিতি মোটামুটি শান্ত থমথমে ছিল, কিন্তু জুম্মার নামাজের পরে আসলে ধীরে ধীরে রংপুর নগরী একটি রণক্ষেত্রে পরিণত হয়। রংপুর নগরীর মডার্ন মোড়ে এই কোটা বিরোধী ছাত্রছাত্রী এবং তাদের সমর্থকরা অংশ নেয়, অবস্থান নেয় এবং বিএনপি এবং সমমনা দলগুলোর নেতা কর্মীরা অবস্থান নেয় বিএনপি কার্যালয়, গ্র্যান্ড হোটেল মোড়ে। এরই পাশাপাশি রংপুর নগরীর সিটি মার্কেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে হেফাজতের নেতা কর্মীরা, যার ফলে পুরো নগরী আসলে একটা উত্তপ্ত হয়ে ওঠে এবং এর কিছুক্ষণ পরেই কিন্তু ধ্বংসযজ্ঞ শুরু হয়। বিভিন্ন স্থানে বিক্ষোভকারীরা শহরের যে বিভিন্ন মার্কেটে গ্লাসের দোকান পাট ছিল সেগুলো ভাঙতে শুরু করে। জেলা স্কুলের সামনে কোটা বিরোধী আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয় এবং পুলিশ রাবার বুলেট এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এখানে ৫-৬ জন আহত হয়, তাদের মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। শেষ পর্যন্ত তাদের অবস্থা এখনো জানা যায়নি। পিবিআই অফিস, যেটা পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো, এই অফিসে কিন্তু বিক্ষুব্ধকারীরা আগুন লাগিয়েছে। অফিস যেটা সেখানে আগুন দিয়েছে, পাশাপাশি নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড সেখানেও কিন্তু আগুন লাগিয়েছে এবং জালকুড়ি ওই এলাকাগুলোতে কিন্তু আগুন লাগিয়েছে। দুপুর 12টার দিকে কিন্তু লিংক রোডে জালকুড়ি এবং ভুইগোল এলাকাতে বিক্ষুব্ধরা রাস্তা অবরোধ করে রেখেছে। এখনো কিন্তু সাইনবোর্ড এলাকায় প্রায় 100 মানুষ কিন্তু সড়ক অবরোধ করে রেখেছে। আন্দোলনকারীরা ঢাকা আরিচা মহাসড়ক গতকাল থেকে সাভারে অবরোধ করে রেখেছিল এবং ক্ষমতাশীল দলের নেতা কর্মীদের সাথে দফায় দফায় সংঘর্ষে গতকাল একজন নিহত হয়েছে। গতকাল রাতে 5টি গাড়িতে অগ্নিসংযোগ করেছে আন্দোলনকারীরা। সকালে একটু টোকাই গ্রুপের কিছু লোক রাস্তায় দেখা গেছে, পরে নামাজের পর থেকেই অবরোধকারী এবং পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। পুলিশ এক পর্যায়ে পিছিয়ে থানা স্ট্যান্ডের দিকে গেলে তখন অবরোধকারীরা পপুলার ডায়াগনস্টিক সেন্টারটি ভেঙে তছনছ করে দেন। তারপরে আওয়ামী লীগের নেতা কর্মীরা মাঠে আসলে দফায় দফায় সংঘর্ষ চলছে, বর্তমানে চলছে, অনেকে আহত হয়েছে। হবিগঞ্জের বানিয়াচং এলাকার হাই স্কুল থেকে সকালে একটি মিছিল বের হয়। মিছিলটি রওনা দিয়েছিল শহীদ মিনারের দিকে
সেখানে যাওয়ার পথে সংঘর্ষ শুরু হয় পুলিশ এবং ছাত্রলীগের সাথে। 3 ঘন্টার সংঘর্ষের পরে কোটা সংস্কারের পক্ষে 3 জন গুরুতর আহত হয়, 6 জনকে নেওয়া হয় হবিগঞ্জ সদর হাসপাতাল, 3 জনকে নেওয়া হয় সিলেট মেডিকেল কলেজ। এর মধ্যে আহত হয় মোটামুটি পুলিশ সহ 50 জন। সংঘর্ষের এক পর্যায়ে পুলিশের গাড়ি ভাঙচুর করে, পুলিশ গাড়িতে অগ্নিসংযোগ করে ছাত্রলীগের ছেলেরা এসে বিএনপির কর্মীদের বাসা বাড়িতে হামলা করে। চট্টগ্রামে বাদ জোহর আন্দরকিল্লা জামা মসজিদ থেকে এবং তার আশপাশে বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার জনতা বা তারা বিভিন্ন পেশার মানুষ মনে হয়েছে, তারা লাঠি সহ বড় প্রথমে তারা লালদিঘি ময়দানে যান। লালদিঘি ময়দানে তারা গায়েবানা জানাজা পড়েন। গায়েবানা জানাজা পড়ে তারা চট্টগ্রামের কোতোয়ালি, নিউ মার্কেট, আমতল হয়ে তারা কাদিরদেউরি আসেন। নিউ মার্কেট এলাকায় আওয়ামী লীগের উত্তর জেলা আওয়ামী লীগের অফিস ছিল, সেখানে নিক্ষেপ করেন, জানালার কাজ করেন। কাদিরদেউরি এলাকায় যখন তারা পুলিশ বক্স ভাঙতে চেষ্টা করেন তখন পুলিশ অ্যাকশনে যায়। তাদের সাথে পুলিশ ছিল, বিপুল সংখ্যক পুলিশ ছিল। পুলিশ তাদেরকে কোনো ডিস্টার্ব প্রথমে করে নাই। যখন তারা পুলিশ বক্স ভাঙতে ছিল তখন তাদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং ফাঁকা গুলি বর্ষণ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। চলমান সহিংসতার সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। মুঠোফোনে এটিএন বাংলাকে তিনি বলেন, কোটা বিরোধী আন্দোলনের পরবর্তী কর্মসূচি কি হবে তা নিজেদের মধ্যে আলোচনা করে জানানো হবে। এ সময় এই সমন্বয়ক জানান, সরকারের সাথে আলোচনার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি আরও জানান, রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে যারা শান্তিপূর্ণ কর্মসূচি অস্থিতিশীল করছে তাদের সমর্থন করে না কোটা সংস্কারের আন্দোলনকারীরা। আমরা আমাদের জায়গা থেকে আজকে সমন্বয়করা বা সহসমন্বয়ক যারা রয়েছে সকলে আমরা একসাথে বসে আলোচনার মাধ্যমে আমরা বসবো, নিজেরা, সরকারের সাথে না। আমরা নিজেরা বসে সিদ্ধান্ত নিব যে আমাদের পরবর্তী পদক্ষেপ বা কর্মসূচি কি হবে। আমাদের এই যৌক্তিক কোটা সংস্কার আন্দোলনে বাংলাদেশের সকল দলের মতের মানুষ যদি সমর্থন করে, অংশগ্রহণ করে, সেটাতে আমাদের সমস্যা নাই। কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছে আমাদের এই ব্যানারকে ব্যবহার করে কেউ যদি তার রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য জ্বালাও পোড়াও নাশকতা বা এরকম কোনো অপচেষ্টা চালায়, সেটাকে আমরা কখনোই সমর্থন করি না। নিরাপত্তার স্বার্থে বন্ধ রয়েছে সারা দেশের রেল চলাচল। বৃহস্পতিবার বেলা 1টা থেকে রেল চলাচল বন্ধ রয়েছে বলে জানান কমলাপুর স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন। তিনি জানান, দেশের উদ্ভূত পরিস্থিতিতে যানমালের নিরাপত্তার স্বার্থেই ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। এদিকে সদরঘাট থেকেও আজ নির্ধারিত গন্তব্যে কোনো লঞ্চ ছেড়ে যায়নি। বরিশাল ও চাঁদপুরেও বন্ধ রয়েছে লঞ্চ চলাচল। এছাড়া রাজধানী থেকে দূরপাল্লার বাস চলাচলও বন্ধ রয়েছে। আগামীকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো রেল চলাচল। একই সাথে কাল থেকে রাজধানীতে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে ডিএমপি। আন্দোলন শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি জামাতের সন্ত্রাসী কর্মকাণ্ড আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর হাতে দমনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সন্ত্রাস বিরোধী সমাবেশে সব কথা জানান তিনি। শিক্ষার্থীদের ঘরে ফেরার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবারও বলেন, সরকারি চাকরিতে 80% নিয়োগ হবে মেধায়। মিজান শাহজাহানের রিপোর্ট। শিক্ষার্থীদের চলমান আন্দোলনে নিহতদের স্মরণে বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে দলের কেন্দ্রীয় ও মহানগর নেতারা অংশ নেন। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে সন্ত্রাসীরা ঢুকে পড়েছে, তাদের দমনে কঠোর হবে সরকার। এই আন্দোলন কোটা বিরোধীদের হাতে আন্দোলন চলে গেছে। জামাত, শিবির, ছাত্রদল, এই যুবদল এই অপশক্তির কাছে বাধ্য হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে আইন প্রয়োগকারী নিরাপত্তা বাহিনীকে কঠোর হওয়ার
নির্দেশ দিয়েছেন। আগামী রোববার সর্বোচ্চ আদালতে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিজয় হবে বলেও আশা ওবায়দুল কাদেরের। আমরা 80% মেধা কোটা রাখা প্রস্তাব করছি। শেখ হাসিনা দেশ ছেড়ে গেছেন এমন অপপ্রচারকারীদের কঠোর সমালোচনা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সকালে ঘুম থেকে উঠে শেভ করতে আসে, সেলুনের লোকেরা জিজ্ঞেস করে হাসিনা তো পালিয়েছে। হাসিনা পালিয়েছে বিশ্বাস করেন? হাসিনা পালাতে জানে না। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মিত হওয়ায় ঈর্ষান্বিত হয়ে ৭১-এর পরাজিত শক্তি সেতু ভবন জ্বালিয়ে দিয়েছে বলে অভিযোগ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর। এসব অপশক্তির বিরুদ্ধে পাড়া মহল্লায় সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার ডাক দেন ওবায়দুল কাদের। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। পুলিশের বাধায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করতে পারেনি বিএনপি নেতাকর্মীরা। জড়ো হওয়ার চেষ্টা করলে টিয়ার শেল, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। আশপাশের গলিতে অবস্থান নিয়ে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার জড়ায় বিএনপি নেতারা। কর্মসূচিতে অংশ নিতে এসে প্রেস ক্লাবের ভেতর থেকে আটক হন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। জুম্মার নামাজের পরপরই উত্তপ্ত হয়ে ওঠে জাতীয় প্রেস ক্লাব এলাকা। চারদিক থেকে মিছিল নিয়ে প্রেস ক্লাবের দিকে আসতে চাইলে অ্যাকশনে যায় পুলিশ। টিয়ার সেল, রাবার বুলেট আর সাউন্ড গ্রেনেডে কেঁপে ওঠে গোটা এলাকা। ছত্রভঙ্গ নেতাকর্মীরা আশপাশের গলি থেকে ইট পাটকেল ছুটতে থাকে। সংঘর্ষ ছড়িয়ে পড়ে পুরানা পল্টন, মৎস্য ভবন, কাকরাইল এলাকায়। এর আগে কর্মসূচিতে অংশ নিতে এসে প্রেস ক্লাব থেকে পুলিশের হাতে আটক হন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কাকরাইল মোড়ের সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করে। বিএনপি সহ আন্দোলনকারীরা শান্তিনগরের প্রান্তে আর পুলিশ কাকরাইল মোড়ে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। কাকরাইল মোড়ে এই সংঘর্ষের সূত্রপাত হয় মূলত জুম্মার নামাজের পরপরই। শান্তিনগরের দিকে বিক্ষোভকারীরা অবস্থান নেয় এবং কাকরাইল মোড়ে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে অবস্থান নেয়। এখানেই মূলত পুলিশের পক্ষ থেকে কাঁদানি গ্যাস, টিয়ার সেল, রাবার বুলেট নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয়। উল্টো দিক থেকে শান্তিনগরের দিকে অবস্থান নেওয়া বিক্ষোভকারীরা পুলিশের প্রতি ইট পাটকেল নিক্ষেপ করে রাস্তায় আগুন জ্বালিয়ে এবং পুলিশ বক্স পুড়িয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। বেশ কয়েক ঘন্টা ধরে চলে এই সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া। কয়েক ঘন্টা সংঘর্ষ চলার পর বাড়তি পুলিশ ফোর্স এসে বিক্ষোভকারীদের মালিবাগ মোড় ছাড়া করে। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। যাত্রাবাড়িতে সংবাদ সংগ্রহের সময় গুলিতে নিহত ঢাকা টাইমসের সাংবাদিক মেহেদী হাসানের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৩টায় রাজধানীর ইস্কটন গার্ডেনে ঢাকা টাইমসের কার্যালয়ে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে শ্রদ্ধা জানানো শেষে তার মরদেহ গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের হোসনাবাদ গ্রামে পাঠানো হয়। সেখানে দ্বিতীয় নামাজে জানাজা শেষে দাফন করা হবে সাংবাদিক মেহেদী হাসানকে। সারা দেশে চলমান আন্দোলনের প্রভাব পড়েছে রাজধানীর কাঁচাবাজারে। সরবরাহ ঘাটতি না থাকলেও আরও এক দফা বেড়েছে সবজি, চাল, মাংস, মুরগি সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে ট্রিপল সেঞ্চুরি করেছে কাঁচামরিচ। বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩২০ টাকায়। রাজধানীর বাজার করে রিপোর্ট করছেন হুমায়ুন চিস্তি। সারা দেশে চলমান আন্দোলনে পরিস্থিতি যেমন থমথমে, তেমনি প্রায় ক্রেতাশূন্য রাজধানীর বাজারগুলো। তবে এর মধ্যেও বাজার করতে এসে স্বস্তি নেই ক্রেতাদের।
পরিবহন সংকটের অজুহাতে বেড়েছে সব সবজির দাম। সবচেয়ে কম দামি সবজি পেঁপে ও আলুর দাম 60 টাকা কেজি। যদিও বাজারে পণ্যের কোনো কমতি নেই। কোনো কিছুরই কোনো কমতি নেই, সব কিছুই আছে, টাকাটা থাকবে। এবং দাম তো মনে হচ্ছে আগুন, কোনো একটা সুযোগ আছে, বেশ দামটা বাড়িয়ে দিয়েছে। সাফারার আমরা সবচেয়ে কম দাম হলে পেঁপে বর্তমানে 60 টাকা 50 টাকা কেজি। কিনা খাইতে আমাকে অনেক কষ্ট হয়। আমরা যেই বেতন পাই আমরা এটা দিয়ে পোষাইতে পারতাছি না। কুরবানির ঈদের আগ থেকেই বাড়তি পেঁয়াজের দাম। ভারতীয় পেঁয়াজের আমদানি যথেষ্ট হলেও দাম কমেনি। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 টাকা কেজি। এদিকে ঝাঁঝ বেড়েই চলেছে কাঁচামরিচের দাম, পৌঁছেছে 300 টাকার উপরে। মরিচের দাম 320 টাকা। গরিব মানুষের নাগালের বাইরে চলে গেছে। এক বস্তা 2 বস্তা আনার পরে যদি আমি 2 টাকা কমাতে না 2 টাকা কমাই বেশি, আবার 2 টাকা বাড়াই আনলে 2 টাকা বাড়াই বেশি। কেজিতে 2 থেকে 3 টাকা বেড়েছে সব ধরনের চালের দাম। আমরা বলি কৃষি মার্কেটে দোষী করে আড়তদারে দোষী করে একজনে, এভাবে কাদা ছিটাছিটি হইতেছে, দাম বেশি। প্রত্যেক চাইলে 2-3 টাকা বাড়ছে। গরিবের আমিষ খাত মুরগির দামও বাড়তি। সব ধরনের মুরগির দাম বেড়েছে কেজিতে 20 টাকা। গ্যাঞ্জামের কারণে সাপ্লাই কম হয়, গাড়ি করে আসতে হয়, আমাদের রিক্সের ব্যাপার। যেখানে 10 টাকায় তো এখানে 3 টাকায় রাখে, 4 টাকায় রাখে। গাড়ি ভাড়া একটু বৃদ্ধি পাইছে, যার জন্য দাম একটু বাড়ছে। গত সপ্তাহের দামের সাথে গরুর মাংস, ডিম, তেল ও ডালের দামে খুব একটা হেরফের হয়নি। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। বৃহস্পতিবার রাজধানী জুড়ে ব্যাপক সহিংস পরিস্থিতির কারণে আজ সকাল থেকেই ছিল থমথমে পরিস্থিতি। জীবন জীবিকার তাগিদে কিছু মানুষ রাস্তায় নামলেও গণপরিবহনের অভাবে পড়তে হয়েছে বিড়ম্বনায়। একেবারে ফাঁকা রাস্তায় হাতে গোনা সিএনজি, অটোরিকশা ও মোটর বাইক থাকলেই কাঙ্ক্ষিত যাত্রী পাচ্ছেন না তারা। বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল দেখা গেছে। সাধারণ মানুষ জানান, সহিংস পরিস্থিতির কারণে উদ্বেগ আর আতঙ্ক নিয়েই জীবিকার তাগিদে বাইরে এসেছেন তারা। অবিলম্বে সমস্যা সমাধান করে জনগণের নিরাপত্তা নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানান সাধারণ মানুষ। দুর্ভোগ তো পোহাইতে হইতেছে আমাদের সাধারণ পাবলিকের, আর কারো তো এই দুর্ভোগ পোহাইতে হয় না। সরকারের এখন করা উচিত একটাই, ছাত্র আন্দোলন যারা করতেছে তাদের সাথে আলোচনার মাধ্যমে এগুলি নিষ্পত্তি করা। এখন তো আমাদের ভয় পাই, আমাদের তো নামতেই হবে। ভয় পেলে তো ভয়ের মোকাবেলা করতে হবে। অনেক রুগীরা আছে, আছে, আমাদের নিতে হয়। তো আতঙ্ক তো একটু কাজ করবেই, দেশের যে অবস্থা। তারপরে অফিস আসতে হবে। মানবতার দৃষ্টিতে গাড়ি বের করছে, এই কারণে নিজেরও তো চলতে হবে, বাচ্চা কাচ্চা আছে, আর মানুষেরও কিছুটা উপকার হোক। একটা যাত্রীও পাইতেছি না। এই যে সকাল থেকে আমরা মানুষ তো আতঙ্ক আছে, দেশের এই অবস্থা, খুবই আমরা বিপদে আছি। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে। গত রাত থেকে হঠাৎ করেই বন্ধ হয়ে যায় এই সেবা। এর ফলে সবচেয়ে জনপ্রিয় মাধ্যম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারছে না গ্রাহকরা। ইন্টারনেট প্রোভাইডার কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল মহাখালীতে বিআরটিএ ভবন, সেতু ভবন ও ডেটা সেন্টারে আন্দোলনকারীরা আগুন দেওয়ার পর থেকে ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। ডেটা সেন্টারে বেসরকারি খাতে ইন্টারনেট সেবার সব প্রযুক্তি নিয়ন্ত্রণ করা হয়, তবে মোবাইল ফোন ব্যবহার করে কথা বলা যাচ্ছে। আন্তর্জাতিক সংবাদ। দলীয় ফোরামে নেতাদের সমর্থন পেয়ে আরও শক্তিশালী অবস্থানে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী জনসভায় অল্পের জন্য হত্যা চেষ্টা থেকে রক্ষা পান তিনি। এই ঘটনার পর সব বিভেদ ভুলে রিপাবলিকান পার্টির নেতারা ট্রাম্পের পক্ষে একাট্টা হয়েছেন। হত্যা চেষ্টার 5 দিন পর স্থানীয় সময় বৃহস্পতিবার রিপাবলিকান পার্টির জাতীয় কনভেনশন আনুষ্ঠানিকভাবে ট্রাম্পকে দলীয় মনোনয়ন দেয়া হয়। হত্যা চেষ্টা থেকে অলৌকিকভাবে বেঁচে যাওয়ার পর রিপাবলিকানদের মাঝে ট্রাম্পকে নিয়ে উন্মাদনা সৃষ্টি হয়েছে। এ পর্যায়ে পার্টেক্স খেলার খবর। নারী এশিয়া কাপ টি-20তে কাল শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আগামী অক্টোবরে ঘরের মাঠে টি-20 বিশ্বকাপের প্রস্তুতিতে চোখ রেখেই এই টুর্নামেন্ট খেলতে নামছে টাইগ্রেসরা। বাংলাদেশের পরের ম্যাচ 22 জুলাই থাইল্যান্ড আর মালয়েশিয়ার বিপক্ষে 24 জুলাই।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, এশিয়া কাপে তার দল ভালো করতে পারলে বিশ্বকাপের আগে নিজেদের আত্মবিশ্বাসটা আরও বাড়বে। 8 দল নিয়ে শুরু হয়েছে নারী টি20 এশিয়া কাপের এবারের আসর। 2টি প্রীতি ম্যাচ খেলতে 22 জুলাই ভুটান যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। 24 ও 27 জুলাই হবে ফিফা টায়ার 1-এর ম্যাচ দুটি। এর আগে থিম্পুতে 11 ও 13 জুলাই হওয়ার কথা খেলাগুলো, কিন্তু ফ্লাইট জটিলতায় তা সম্ভব হয়নি। আগামী অক্টোবরে কাঠমান্ডুতে বসবে নারী সাফ চ্যাম্পিয়নশিপের আসর। সবশেষ 2022 সালে নারী সাফে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ইংলিশ কোচ পিটার বাটলারের সঙ্গে এটিই হবে সাবিনাদের প্রথম বিদেশ সফর। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। শিক্ষার্থীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষে উত্তাল রাজধানী। বাড্ডা, মোহাম্মদপুর, যাত্রাবাড়ি ও উত্তরায় 12 জন নিহত। বন্ধ বাস, ট্রেন ও লঞ্চ চলাচল। চলমান সহিংসতার সাথে শিক্ষার্থীদের আন্দোলনের কোনো সম্পর্ক নেই জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সিদ্ধান্ত হয়নি আলোচনার বিষয়ে। বিএনপি জামাতের সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোর হাতে দমনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী, জানালেন ওবায়দুল কাদের। শিক্ষার্থীদের ঘরে ফেরার আহ্বান। পুলিশের বাধায় রাজধানীতে বিএনপির সমাবেশ পণ্ড। নেতাকর্মীদের সাথে সংঘর্ষ, রিজভী গ্রেপ্তার। সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি। এবং চলমান আন্দোলনের প্রভাব পড়েছে রাজধানীর কাঁচা বাজারে। প্রায় ক্রেতা শূন্য বাজার। চাল, কাঁচামরিচ, মাংস সহ নিত্য পণ্যের দাম ঊর্ধ্বমুখী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।